তো সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অলে। আমি অমিত। তো আজকেকার আমাদের সম্বন্ধ চিত্রণ মানে চিত্রণ বা অপেক্ষকের চিত্রণ বা অপেক্ষকের যে এক্সারসাইজের সামগুলো সেগুলো আজকে করব। যে আগের ইন্ট্রোডাকশনের ভিডিওটা দেখোনি, ওপরে লিঙ্ক আছে, সে দেখে নেবে। তো আজকেকার আমার যে চ্যাপ্টার সেটা হলো 2B। 2Bর সলিউশনগুলো করবো এসএনদের। তো দেখো, 2Bর মার্কস 2 এর প্রথম থেকে শুরু করছি। মার্কস 2 এর নাম্বার 6 কি বলছে কোশ্চেনটা? বলছে মনে করো এফ সাজ দ্যাট আর থেকে আর আর জি সাজ দ্যাট আর থেকে আর চিত্রণ দুটি যথাক্রমে বলে দিয়েছে এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান আর জি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান দ্বারা সংজ্ঞাত। আমাকে প্রমাণ করতে বলেছে জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি ইকুয়াল টু আই অফ আর, তাই তো? তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে ফাংশন দুটো দেওয়া রয়েছে। তাহলে দেখো, এখানটায় এখানটায় ফাংশন এফটা আর থেকে আরে ম্যাপিং করছে, জিটাও হলো আর থেকে আরে ম্যাপিং করছে। তাহলে এখানটায় আমাকে জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি এই দুটোর মান বের করতে হবে, এবং এই দুটোর মান কার সাথে সমান? আই অফ আর এর সাথে সমান। তাহলে আমরা যদি ধরে নিই যে আর এর একটা পদ হলো এক্স, হ্যাঁ, এটা যদি আমরা ধরে নিই যে আর এর একটা পদ হলো এক্স, যে এক্স বিলংস টু আর, তাহলে আমরা ডেফিনেশন অফ ফাংশন, হ্যাঁ, চিত্রণের সংজ্ঞা থেকে কি পাই? না না, জি কম্পোজ এফ, হ্যাঁ, জি কম্পোজ এফ মানে এটাকে কি বলতে পারি? জি অফ এফ অফ এক্স, তাই তো? তাহলে জি অফ এফ অফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স মানে জি অফ এক্স প্লাস ওয়ান। তাহলে এটাকে কি পেয়ে গেলাম? জি অফ এক্স প্লাস ওয়ান। এবারে তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসাচ্ছি? এক্স প্লাস ওয়ান, তার মানে হয়ে গেল এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, কেটে গেল, ইকুয়ালস টু এক্স পেলে। তাহলে ইকুয়ালস টু কি পেয়ে গেলে? আই অফ আর, জি অফ এফ এর মান। ওকে, আর এফ অফ জি এর মান পাবো আমরা কত? তাহলে এফ অফ জি, তার মানে এটাকে লিখতে পারি এফ অফ জি অফ এক্স, তার মানে এটাকে লিখছি এফ অফ এক্স মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এই ফাংশানে এক্স মাইনাস ওয়ান বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে আই অফ আর পেলি। ঠিক আছে, তাহলে জি এফ কম্পোজ জিও আই অফ আর, জি কম্পোজ এফ ও আই আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি জি কম্পোজ এফ ইকুয়ালস টু এফ কম্পোজ জি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, তো এখানটাকে আমরা এরকমভাবে দেখাতে পারি। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে। পরবর্তী কোশ্চেন বলছে যে সব এক্স বিলংস টু আর এর জন্য একটা ফাংশন দিয়ে দিয়েছে এফ সাজ দ্যাট আর থেকে আর। তাহলে এফ এক্স ইকুয়ালস টু কি দিয়ে দিয়েছে? এ প্লাস বি, মানে এ এক্স প্লাস বি। তাহলে আমাকে বলে দিয়েছে এফ সাজ মানে এফ কম্পোজ এফ ইকুয়ালস টু আই আর হয়। তাহলে এ ও বি এর মান আমাকে বের করতে দিয়েছে। তাহলে এখানে বলেই দিয়েছে যে এক্স বিলংস টু আর, তাহলে মানে আর এর একটা এলিমেন্ট আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে আর এর একটা এলিমেন্ট যদি এক্স ধরে নিই, তাহলে এফ কম্পোজ এফ ইকুয়ালস টু আমরা এক্স বলতে পারি। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তাহলে এফ অফ এ এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স আমরা বলতে পারি। তাহলে এখানটায় আমরা এবার কি বসাতে পারি? ফাংশনটায় মানটা বসিয়ে দিই, এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স, তাই তো? তাহলে এক্স এর জায়গায় মানটা বসে গেল, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি প্লাস বি ইকুয়ালস টু এক্স। ওকে, তাহলে এবারে এ স্কোয়ার এক্স প্লাস এটা হলো পড়ে রইল এ বি প্লাস বি ইকুয়ালস টু এক্স। তাহলে দুটো একই লাইন লিখে ফেললাম, তাই যাই হোক। তোমার এখানটায় এবার তুলনা করব, এটা তো একটা অভেদ, এখানে তুলনা করব এক্স এর সাথে এদিকে এক্স। ঠিক আছে, তাহলে এক্স এর সাথে এদিকে এক্স যদি তুলনা করো, তাহলে কি পেয়ে যাবে? না এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু কি পেয়ে গেলাম? ওয়ান। তাহলে এ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে? তোমার এ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। তাহলে এবারে দেখো, এখানে সেকেন্ড এখানটা কিছু নেই মানে প্লাস জিরো আছে, তাহলে তুলনা করলে এ বি প্লাস বি ইকুয়ালস টু কত আমরা বলতে পারি? জিরো বলতে পারি। এবারে যদি এ ইকুয়ালস টু ওয়ান হয়, যখন এ ইকুয়ালস টু ওয়ান হচ্ছে, তখন এখানটা তুমি কি পাচ্ছ? এ ইকুয়ালস টু যখন ওয়ান হয়ে যাচ্ছে, তখন এর মান ওয়ান হয়ে গেলে বি প্লাস বি ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে এ বি যদি ওয়ান হয়ে যায়,
ঠিক আছে, সরি, এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে তুমি বি প্লাস বি ইকুয়ালস টু 0 পাচ্ছ। তার মানে এখানে কি পেয়ে গেলে, 2b ইকুয়ালস টু 0, তার মানে বির ভ্যালু 0। তাহলে এর মান যখন 1, বি এর ভ্যালু তুমি কত পেলে, 0 পেলে। এবার এর ভ্যালু যদি -1 ধরি, এ যখন -1, তাহলে কি হয়ে যাবে, -b প্লাস বি ইকুয়ালস টু 0, তাই না? তাহলে এইখানে আমরা কেটে যাচ্ছে তো, তাহলে এইখানটায় আমরা লিখব যে এর ভ্যালু যখন -1, তখন বি এর ভ্যালু বিলং করে কোথায়, আর এর মধ্যে। ঠিক আছে, তো এখানে আমার আর এর ভ্যালু এ আর বি এর ভ্যালু বের করতে দিয়েছিল। তাহলে এ আর বি এর ভ্যালু আমরা কি লিখবো না, যখন এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, আর এর ভ্যালু যখন -1, তখন বি কোথায় বিলং করে, রিয়েল নাম্বারের মধ্যে বিলং করে। ঠিক আছে, তো তোমাদের এইটা হবে অ্যান্সার। তো এখানে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে মনে করো সব এক্স বিলংস টু কিউ, মানে হলো রেশনাল নাম্বারের সেট। তাহলে এফ সাজ দ্যাট কিউ থেকে কিউ, ঠিক আছে, ফাংশনটা দিয়ে দিয়েছে 2x প্লাস 5। তাহলে জি কম্পোজ এফ ইকুয়ালস টু যদি আই কিউ হয়, তাহলে জি এর ভ্যালু বের করতে বলেছে। জি কিউ থেকে কিউ চিত্রণটা বের করতে বলেছে। তাহলে এক্স বিলংস টু কিউ বলে দিয়েছে, তাহলে জি কম্পোজ এফ ইকুয়ালস টু কিউ বলে দিয়েছে, আই কিউ, আইডেন্টিটি অফ কিউ। তাহলে এক্স বিলংস টু যদি কিউ হয়, তাহলে আমরা এখানটায় আই কিউর জায়গায় কত বসিয়ে নিচ্ছি, এক্স বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে জি অফ 2x প্লাস 5 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এক্স। ঠিক আছে, তাহলে জি এর এক্স এর জায়গায় মানটা বসালে, ফাংশানে মান বসালে তার ভ্যালু এক্স হয়। তাহলে কোন ফাংশানের ক্ষেত্রে এই মানটা বসালে তার ভ্যালুটা এক্স হবে, সেই চিত্রণটাই কিন্তু আমাকে এখানে বের করতে হবে। তাহলে এখন যদি আমাকে ফাংশনটা বের করতে হয়, তাহলে আমরা কি লিখব না, এখন আমরা লিখব যে 2x প্লাস 5, এটাকে আমরা একটা ধরে নেব y। তাহলে 2x প্লাস 5 ইকুয়ালস যদি y ধরি, তাহলে এখান থেকে x এর মান বের করো, যে y মাইনাস 5/2, তাহলে এটা হয়ে গেল x, তাই তো? তাহলে দেখো x ইকুয়ালস টু y মাইনাস 5/2, এইটার জন্য তোমার এই সমীকরণের আকারটা কিন্তু আমরা পেয়ে থাকি। x এর ভ্যালু y মাইনাস 5/2, এর জন্য কিন্তু এই যে সমীকরণের আকার, সেটা তাহলে কি হয়ে যাবে না, তোমার দেখো জি অফ তাহলে হয়ে যাবে y। তাহলে জি অফ y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, y মাইনাস 5/2। কিছুই করিনি, জাস্ট এক্স এর ভ্যালুটা জাস্ট এখানটায় পুট করেছে। এই যে এক্স 2x মাইনাস প্লাস 5টাকে আমরা কত ধরেছি, y। তাহলে জি অফ y, এক্স এর ভ্যালু কত বেরোলো, y মাইনাস 5/2। হ্যাঁ, এটা কিসের জন্য হচ্ছে না, জাস্ট তুমি যদি বলতে পারো ফর অল y বিলংস টু তোমার এই রেশনাল নাম্বার, তাই তো? তাহলে জাস্ট তুমি এই y এর জায়গায় যদি x ইউজ করো, জি অফ x, ঠিক আছে, জি অফ x, তাহলে কি হয়ে যাবে, x মাইনাস 5/2, তাই তো? তাহলে তোমার ফর অল এক্স বিলংস টু রেশনাল নাম্বার, তাহলে এখান থেকে জি সাজ দ্যাট কিউ থেকে কিউ, যে চিত্রণটা, সেটা আমরা জি এক্স ইকুয়ালস টু কি পেলাম, হাফ অফ এক্স মাইনাস 5। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সারটা। ওকে, তো দেখো নেক্সট আমি 10-এর অঙ্কটা করাচ্ছি। 9-এর অঙ্কটাও একই, 8, 9, 10, তোমাদের বইয়ের 8, 9, 10, মার্কস 2 এর তিনটেই একই, তাই জন্য 8-এরটা করিয়েছি বলে 9-এরটা করালাম না, আমি 10-এরটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো 10-এর অঙ্কটাও সেই একই রকম অঙ্ক। ফাংশনটা বলে দিয়েছে আর থেকে আর এর সংজ্ঞাত, আর ফাংশন এফ এক্সটা বলে দিয়েছে জি কম্পোজ এফ এক্স দিয়ে দিয়েছে। তাহলে জিটা বের করতে বলেছে, এটা রিয়াল নাম্বারের সেট। তো তুমি এখানে বলতে পারো এক্স একটা এলিমেন্ট যেটা আর এর মধ্যে বিলং করে। ঠিক আছে, আর এখানে তো এর মানটা বলেই দিয়েছে। তো জি অফ এফ অফ এক্স ইকুয়ালস টু তোমার বলেই দিয়েছে এক্স এস স্কোয়ার প্লাস 3x প্লাস 3। ঠিক আছে, তোমাকে বলে দিয়েছে। তাহলে এখানটায় কি হয়ে গেল, তো জি অফ এফ এক্স, তাহলে জি অফ এফ এক্স এর মানটা বসিয়ে দাও, এক্স প্লাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তাহলে একই রকমভাবে আমরা করব কি না, ধরি এক্স প্লাস 1 ইকুয়ালস টু ওয়াই, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু তুমি কি পেলে, ওয়াই মাইনাস 1 পেয়ে গেলে। তাহলে ইকুয়েশনটা কি আসবে, জি অফ ওয়াই ইকুয়ালস টু, এখানে বসিয়ে দাও, ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস 3, তাই তো? তাহলে জিনিসটা তোমার হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 প্লাস 3y মাইনাস 3 প্লাস 3।
তাহলে -3 + 3 এখান থেকে কেটে গেল, তাহলে কি পেলে y² + y + 1 পেয়ে গেলাম। কার মান? g অফ y এর মান, ফর অল y বিলংস টু রিয়াল নাম্বারের মধ্যে। তাহলে y এর জায়গায় তুমি যদি x বসিয়ে দাও তাহলে gx ইকুয়ালস টু কি হয়ে গেল না x² + x + 1। তাহলে এই হয়ে গেল তোমার gx এর ভ্যালুটা। ঠিক আছে, তো আমার gx বেরিয়ে গেল, যেখানে তুমি লিখতে পারো ফর অল x বিলংস টু r। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। তো দেখো এখানটায় দুটি অপেক্ষক f ও g নিম্নরূপের সংজ্ঞাত হিসেবে বলে দিয়েছে। তো এখানটায় অঙ্কটা ভালো করে দেখবে, এই অঙ্কটা একটু ভালো অঙ্ক। তো ফাংশন যেটা দিয়েছে এফটা, এফ এর যে অর্ডার পেয়ারগুলো দিয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? এফ এর ডোমেন, যেটাকে আমরা বলছি ক্ষেত্র। তো এফ এর ক্ষেত্র কত? এফ এর ক্ষেত্র আমরা পাচ্ছি 1 2 3 4। ওকে, আর এফ এর রেঞ্জ আমরা কত কত পাচ্ছি? রেঞ্জ মানে পাল্লা, এফ এর পাল্লা পাচ্ছি এই যে 2 3 4 1। তাহলে আমি এরকম লিখছি 1 2 3 4। তাহলে এফ এর ডোমেন আর রেঞ্জ লিখে দিয়েছি। এবার জি এর ক্ষেত্রে দেখো, জি এর ডোমেন আর রেঞ্জ কি বলছে? জি এর ডোমেন মানে জি এর ক্ষেত্র। তাহলে জি এর ডোমেন দেখো, জি এর ডোমেন কি কি আসছে না, জি এর ডোমেনে আসছে 2 4 1 3, তার মানে 1 2 3 4 বলতে পারি। আর জি এর রেঞ্জ মানে পাল্লা। ঠিক আছে, তাহলে পাল্লাতে কি কি আসছে? -1 -2, তাহলে -2 -1 2 4, এটা হলো এর রেঞ্জ। ঠিক আছে, এবারে দেখো আমাকে যদি বলে জি কম্পোজ এফ সংজ্ঞাত, তাহলে সংজ্ঞাত প্রমাণ করব কিভাবে? জি কম্পোজ এফ সংজ্ঞাত, তাহলে জি কম্পোজ এফ সংজ্ঞাত হলে আমাকে দেখাতে হবে যে জি কম্পোজ এফ যদি সংজ্ঞাত হয়, তাহলে আমাকে দেখাতে হবে যে এফ এর, ঠিক আছে, এফ এর তোমার রেঞ্জ মানে হলো পাল্লা। ঠিক আছে, তাহলে এফ এর পাল্লা, এফ এর পাল্লা কি হবে না, এফ এর পাল্লা তাহলে সাবসেট হবে কার সাথে না জি এর ক্ষেত্রর সাথে। তাহলে ভালো করে শুনবে, জি কম্পোজ এফ মানে জি এর ডোমেনের সঙ্গে এফ এর পাল্লা সাবসেট হবে। তাহলে এফ এর পাল্লা, ঠিক আছে, জি এর ক্ষেত্রের সাবসেট মানে উপসেট। ঠিক আছে, তাহলে তবেই আমার এটা ডিফাইন হবে। তো যখন সংজ্ঞাত বলবে মনে রাখবে যে লাস্টেরটার পাল্লা ফার্স্টেরটার ডোমেনের যেন সাবসেট হয়। লাস্টে আছে মানে তার রেঞ্জ, এটাকে ডোমেন যদি আমরা বোঝাই, তাহলে এর রেঞ্জ অবশ্যই এর ডোমেনের যেন সাবসেট হয়, তবেই আমরা জি কম্পোজ এফটাকে সংজ্ঞাত বলতে পারবো। তাহলে দেখে নিই এখানটা এফ এর পাল্লা, দেখো এফ এর পাল্লা কত দেওয়া রয়েছে? 1 2 3 4। আর জি এর ক্ষেত্র কি রয়েছে? জি এর ক্ষেত্র 1 2 3 4। তাহলে আমরা বলতেই পারি যে এফ এর পাল্লা, এফ এর পাল্লা ইজ এ সাবসেট অফ জি এর ক্ষেত্র। এটা আমরা এখান থেকে বলতেই পারি। তাহলে এটা যদি হয় তাহলে জি কম্পোজ এফ তাহলে কি হয়ে যাবে? সংজ্ঞাত হবে। কিন্তু এই যে তোমাকে এফ কম্পোজ যেটা জি দিয়েছে, তাহলে এই ডেফিনেশন অনুযায়ী কি বলছে না, তাহলে জি এর তোমার পাল্লা, তাহলে রেঞ্জ, জি এর রেঞ্জ, রেঞ্জ অফ জি ইজ এ সাবসেট অফ তোমার ডোমেন অফ এফ। তাহলে এটা হবে তো। তাহলে জি এর রেঞ্জ দেখো, জি এর রেঞ্জ আছে -2 -1 2 4, আর ডোমেন অফ এফ কি আছে? 1 2 3 4। তাহলে এই ক্ষেত্রের বাইরে অবস্থান করছে পাল্লাটা, দেখো -2 -1 বলছে। তাহলে এখানে রেঞ্জ অফ জি, হ্যাঁ, ইজ ডাজ নট তোমার সাবসেট অফ ডোমেন অফ এফ। তাহলে এফ এর ডোমেনের সাথে, হ্যাঁ, তোমার জি এর পাল্লা সাবসেটে নেই, মানে এফ এর পাল্লাটা ডি এর ডোমেনের সাবসেট নয়।
ঠিক আছে, দেখো এর রেঞ্জ -2 -1 আছে, আর এখানে 1 2 3 4 আছে, তাহলে এর বাইরে অবস্থান করছে, তাহলে এর পাল্লাটা এর সাবসেট না হওয়ার জন্য তোমার এফ কম্পোজ জি এটা হলো সংজ্ঞাত নয়। তাহলে একটা প্রমাণ করে দিতে পারলাম, জি কম্পোজ এফ সংজ্ঞাত আর এফ কম্পোজ জি সংজ্ঞাত নয়। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেনটা কি দিয়েছে, এবার আমাদের কোশ্চেনটা আরেকটু ইনক্লুড করে দিয়েছে যে জি কম্পোজ এফকে ক্রমিত জোড় সমূহের সেট রূপে আমাদেরকে বর্ণনা করতে হবে। যেহেতু এটা ডিফাইন করা গেছে তাই জন্য ওটাকে সেট রূপে, ক্রমিত জোড়ের সেট রূপে বর্ণনা করতে হবে। তাহলে জি কম্পোজ এফ, তাহলে জি কম্পোজ এফ, হ্যাঁ, তাহলে জি কম্পোজ এফ এর ক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখানে জি কম্পোজ এফ, এবার এক্সটাকে কি নেব, তাহলে দেখো আমি আরেকবার ফাংশনটার অর্ডার পেয়ারটা টুকছি, এখানে কি ছিল 1 2 2 3 3 4 4 1 এটা ছিল, আর জি ছিল তোমাদের 2 -1 4-এর সাথে 2, 1-এর সাথে -2 আর 3-এর সাথে 4, তোমাদের এই ছিল তোমাদের জিটা। তাহলে জি কম্পোজ এফ এটা যখন বের করবে, এই যে এফটা লাস্টে আছে, তাহলে এফ এর ডোমেনের মানগুলোকে আমাকে বসিয়ে বসিয়ে যেতে হবে, যে জি কম্পোজ এফ অফ 1, তার মানে আমরা কি বলতে পারি, জি অফ এফ অফ 1, তাহলে জি অফ এফ অফ 1, তাহলে এফ অফ 1টা কার সাথে ম্যাপিং করেছে, এফ অফ 1টা ম্যাপিং করছে 2 এর সাথে, তাহলে কি হয়ে যাবে জি অফ 2, আর জি অফ 2, তাহলে জি অফ 2, 2টা কার সাথে ম্যাপিং করছে 1 এর সাথে, -1 এর সাথে, তাহলে মান হয়ে গেল -1, তাহলে তুমি কি পেলে, এই 1 এর জন্য তুমি কত পেয়ে গেলে, -1। সিমিলারলি তোমাকে আবার বের করতে কত হবে, তাহলে এফ এর 1 হয়ে গেল, এবার এফ এর কত করব, 2, তাহলে এখানে হয়ে যাবে জি কম্পোজ এফ অফ 2, তাহলে এটাকে কি লিখতে পারবে না, এটাকে লিখতে পারবে জি অফ এফ অফ 2, তাহলে এফ অফ 2টা দেখো কার সাথে ম্যাপ করছে, তাহলে এফ অফ 2টা ম্যাপ করছে হলো 3-এর সাথে, তাহলে এখানে হয়ে যাবে জি অফ 3, আর জি অফ 3টা কার সাথে ম্যাপ করছে 4-এর সাথে, তাহলে এটার ভ্যালু হয়ে গেল 4। সিমিলারলি তাহলে এখানটায় আমরা কি করব, জি কম্পোস্ট এফ, এরপরে আসছে 3, তাহলে হয়ে গেল জি অফ এফ অফ 3, তাহলে এফ অফ 3টা কার সাথে ম্যাপ করছে 4-এর সাথে, তাহলে জি অফ 4, আর 4টা কার সাথে ম্যাপ করছে 2-এর সাথে, তাহলে জি অফ 4 এর ম্যাপিং হয়ে গেল 2, আর লাস্ট কি পড়ে থাকছে, জি কম্পোজ এফ, হ্যাঁ, তাহলে 4 পড়ে রয়েছে, তাহলে জি কম্পোজ এফ অফ 4, তাহলে কি হয়ে গেল জি অফ এফ অফ 4। ওকে, তাহলে এফ অফ 4টা কার সাথে ম্যাপ করছে 1 এর সাথে, তাহলে জি অফ 1, তাহলে 1টা জি এর ক্ষেত্রে 1টা কার সাথে ম্যাপ করছে -2 এর সাথে, -2, তাহলে এই যে জি কম্পোজ এফ এর অর্ডার পেয়ারগুলো যেগুলো আমাকে বের করতে দিয়েছিল, তাহলে কি কি পেলাম, দেখো 1 এর জন্য পেলাম -1, তাহলে 1, -1, 2 এর জন্য পেলাম 4, তাহলে হয়ে গেল 2, 4, দেখো 3 এর জন্য কত পেলাম 2, তাহলে 3 এর জন্য পেলাম 2, আর 4 এর জন্য কত পেলাম -2, তাহলে 4 এর জন্য পেলাম -2, তাহলে এই হয়ে গেল জি কম্পোজ এফ এর তোমার ভ্যালুগুলো। এরপরের অঙ্কটা দেখো, এরপরে অঙ্কটা আমি তোমাদের 7 নম্বর অঙ্কটা করাচ্ছি, 6 নম্বরের অঙ্কটা আর 5 নম্বরের অঙ্কটা একই, তাই 5 করিয়েছি বলে আর 6টা দেখালাম না, তোমরা নিজেরা ট্রাই করবে, না পারলে কমেন্টে জানাবে, আমি করে দেবো। ঠিক আছে, তো এখানে এফ কি বলেছে, এফ সাজ দ্যাট আর থেকে আর, জি সাজ দ্যাট আর থেকে আর, এইচও আর থেকে আর এফ জি এইচ দিয়ে দিয়েছে। তাহলে এইচ কম্পোজ জি কম্পোজ এফ বের করতে বলেছে, এটাও আমাদের ক্ষেত্রে খুবই সোজা, এরকম একটা অঙ্ক যখন আমি এই 2Bর আগের ইন্ট্রোডাকশনটা বলছিলাম, কম্পোজিশনটা বোঝাচ্ছিলাম, তখনই এরকম একটা অঙ্ক করে দিয়েছি। তো দেখো এইচ কম্পোজ জি কম্পোজ এফে আগে আমরা জি কম্পোজ এফটা বের করব, তাহলে জি কম্পোজ এফ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, জি অফ এফ অফ এক্স, তাই তো, তাহলে জি অফ এফ অফ এক্স এখানে কত আছে, কস এক্স আছে, তাহলে কস এক্স আছে। ওকে, তো জি এর জায়গায় এবার মান বসিয়ে যাও, যে 2x + 1, তাহলে 2 cos x + 1, কি পেয়ে গেলে, জি কম্পোজ এফ এর মান। এবার তোমাকে বের করতে বলেছে এইচ কম্পোজ জি কম্পোজ এফ, তাহলে এটা হয়ে গেল এইচ অফ 2 cos x + 1, তাই তো, তাহলে এইচ এর ক্ষেত্রে এখানটায় ভ্যালুটা বসাবো, তাহলে এখানটায় কি হয়ে যাবে, 2 cos x + 1 এর হোল কিউব মাইনাস 2 cos x + 1 -6। ওকে,
তাহলে এটার এবার ফর্মুলায় তোমাকে ভাঙতে হবে। ঠিক আছে, আমরা ফর্মুলায় ভাঙছি না, এর ভ্যালুটা এরকমই রেখে দিচ্ছি। ঠিক আছে, এইটা ভ্যালুটা বের করে এরকম রেখে দিচ্ছি এই কারণে, এটা নির্ণয় করতে বলে সেটা এরকম রেখে দেবো। তাহলে এখানে π/3 বসালে এর ভ্যালুটাও বসিয়ে দেবো। তাহলে তোমাকে বের করতে বলছে জি কম্পোজ জি অফ এফ, ঠিক আছে, অফ π/3। তার মানে এইটার জায়গায় এক্সের জায়গায় আমাকে π/3 বসিয়ে দিতে হবে। তাহলে 2 cos π/3 প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2 cos π/3 প্লাস 1 মাইনাস 6। তাহলে cos π/3 মানে হলো cos 60 ডিগ্রি, তাই তো? তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু হলো তোমার হাফ। ওকে, তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু হলো হাফ। তাহলে 2 ইন্টু হাফ প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2 ইন্টু হাফ প্লাস 1 মাইনাস 6। তাহলে 2 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 মানে হলো 2 এর কিউব, এটা কেটে গেল, 1 প্লাস 1 মানে হলো 2 মাইনাস 6। তাহলে 8 মাইনাস 2 মাইনাস 6। তাহলে তোমার ভ্যালু কত হয়ে গেল? 0। ঠিক আছে, তো এখানে 7 এর এটার ভ্যালু তুমি পেয়ে গেলে 0। আর তোমার যদি মনে হয় যে এইটার ভ্যালুটাকে কিউব করে লিখবে, এটা কিন্তু কিউব করে বের করে নেবে। আমি জাস্ট এখানে ভ্যালুটা বের করবো বলে কিউব করিনি। তোমাদের যদি শুধু এইচ কম্পোজ জি কম্পোজ এফ নির্ণয় করতে বলে তাহলে কিন্তু এটাকে বের করে দিতেই হবে। ঠিক আছে, এটাকে তোমরা ভেঙে বের করে দেবে। ঠিক আছে, এরকম কন্ডিশনে রেখে দেবে না, নাম্বার কেটে নিতে পারে। তো এটাকে এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা করে ক্যালকুলেট করে যা আসবে সেটা ইউজ করবে, তারপরে এটার ভ্যালু বের করবে। ঠিক আছে, আমি আর সেটা করিনি, তোমরা নিজেরা করে নেবে। এটা তোমাদের নেক্সট অঙ্ক। তো এই অঙ্কটা ভালো করে দেখবে, এই অঙ্কটা এই চ্যাপ্টারের সব থেকে ভালো অঙ্ক বলে আমার মনে হয়। ঠিক আছে, তো এখানটায় কি বলে দিয়েছে যে এফ সাজ দ্যাট আর থেকে আর তোমার ফাংশনটা নিম্নরূপে সংজ্ঞাত বলে দিয়েছে যে এফ এক্স ইকুয়ালস টু এক্স হবে যখন এক্সটা র্যাশনাল নাম্বারের মধ্যে বিলং করবে না, আর 1 মাইনাস এক্স হবে যখন এক্সটা র্যাশনাল নাম্বারের মধ্যে বিলং করবে। তো আমরা এখানটায় যদি বলি একটা এলিমেন্ট এক্স, হ্যাঁ, এক্সটা যদি রিয়াল নাম্বারের সেটের মধ্যে বিলং করে, রিয়াল নাম্বারের সেটের মধ্যে বিলং করে, তাহলে রিয়াল নাম্বারের মধ্যে বিলং করে এক্সটা হয় মূলদ হতে পারে বা অমূলদ হতে পারে। মানে এক্স ইদার র্যাশনাল অর ইরেশনাল নাম্বার হতে পারে। এবারে তার মানে এক্স হয় বিলংস টু কিউ হবে, অর তুমি বলতে পারো এক্স ডাজ নট বিলংস টু কিউ, যেটা আমাদের এখানকার কন্ডিশনে দিয়েছে। তাহলে ফার্স্ট অফ অল যদি এক্স বিলংস টু কিউ হয়, তাহলে এক্স বিলংস টু কিউ হলে এফ এক্স ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাচ্ছি? এফ এক্স ইকুয়ালস টু আমরা এক্স পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এক্স বিলংস টু কিউ হলে এফ এক্স ইকুয়ালস টু আমরা এক্স পেয়ে যাচ্ছি। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? এফ কম্পোজ এফ অফ এক্স, তাই তো? এফ কম্পোজ এফ অফ এক্স মানে এফ অফ এফ এক্স। তার মানে এফ অফ এক্স, আর এক্সের জায়গায় এক বসলে তুমি কি পাচ্ছ? এক্স। তাহলে এফ কম্পোজ এফ ইকুয়ালস তুমি কি পেলে? এক্স। আর এক্সটা কোথায় বিলং করে? রিয়েল নাম্বারে, তার মানে এটাকে আই অফ আর আমরা লিখতে পারি। তাহলে এফ কম্পোজ এফ ইকুয়ালস টু আই আর হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে যখন এক্স ডাজ নট বিলংস টু রেশনাল নাম্বার, ঠিক আছে, তখন আমাদের কি দিয়েছে? তখন আমাদের দিয়েছে এফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স বলে দিয়েছে। এবারে দেখো, ওয়ানটা তো একটা রেশনাল নাম্বার আমরা বলতে পারি, আর এখানে এক্সটা ডাজ নট বিলংস টু রেশনাল নাম্বার, তাহলে ওয়ানটা রেশনাল নাম্বারে বিলং করছে এবং তোমার এখানে এক্সটা ডাজ নট বিলংস টু রেশনাল নাম্বার। তার মানে আমরা বলতে পারি 1 মাইনাস এক্স ডাজ নট বিলংস টু রেশনাল নাম্বার। তাহলে এখানে এফ কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে? এফ অফ এফ এক্স। তার মানে এফ অফ 1 মাইনাস এক্স, তাহলে ফাংশনটাতে এক্সের জায়গায় 1 মাইনাস এক্স বসাবো, তাহলে 1 মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস 1 প্লাস এক্স কেটে গেল, ইকুয়ালস টু তুমি কি পেয়ে গেলে? এক্স। তার মানে এফ কম্পোজ এফ অফ এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু এক্স মানে আই আর পেলে যখন এক্স ডাজ নট বিলংস টু কিউ। তাহলে দুটোর ক্ষেত্রে যখন বিলংস টু কিউ সেক্ষেত্রেও আই আর পেয়েছি, আর যখন ডাজ নট বিলংস টু কিউ তখনও আমরা আই আর পেয়েছি। সো দিস মানে এইটা থেকে তুমি যদি এটাকে নাম দিয়ে দাও, এটাকে 1 নম্বর, আর এই কন্ডিশনটাকে তুমি যদি 2 নম্বর নাম দিয়ে দাও, তো তুমি বলতে পারো ফ্রম 1 and 2 উই ক্যান সে দ্যাট
এটা ইজ ইকুয়াল টু আই। ওকে, তো এই হলো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। কি বলেছে দেখো, ফাংশনটা বলে দিয়েছে এফ সাজ দ্যাট রিয়েল নাম্বারের সেট তার থেকে 7-এর 5 বাদ। ঠিক আছে, তো রিয়েল নাম্বারের সেট সেটা থেকে 7-এর 5 তোমার বাদ যাচ্ছে, আর আরেকটা রিয়েল নাম্বারের সেট বলে দিয়েছে সেটা থেকে কত বাদ যাচ্ছে, এখান থেকেও তোমার 3/5 বাদ যাচ্ছে। তাহলে রিয়েল নাম্বারের সেটটা 7/5 থেকে রিয়েল নাম্বারের সেট 3/5 বাদ যা চলে যাচ্ছে। এফ এক্সটা বলে দিয়েছে, জি এক্সটা বলে দিয়েছে। ঠিক আছে, তো আর থেকে আরই দিয়েছে, জাস্ট তোমার এটা বাদ। তো এফ এক্স আর জি এক্স দিয়ে দেওয়া হয়েছে, আমাকে প্রমাণ করতে বলেছি এফ কম্পোজ জি ইজ ইকুয়াল টু আই এ আর এফ কম্পোজ জি কম্পোজ এফ ইকুয়ালস টু আই বি। হ্যাঁ, এ সেট আর বি সেটও বলে দিয়েছে, আর আই এ তোমরা জানোই যে ওটা আইডেন্টিটি ফাংশন, তো সেটার জন্য এটাকে আর আমি লিখিনি। তো দেখো এফ কম্পোজ জি, তার মানে আমরা জানি এফ অফ কি হয় না জি এক্স, এফ অফ জি এক্স হয়। তাহলে এফ অফ জি এক্স কত দিয়েছে, 7x প্লাস 4/5x মাইনাস 3। তাহলে এবার ফাংশানে এফ এর জায়গা বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু 7x প্লাস 4/5x মাইনাস 3 প্লাস 4 বাই 5 ইন্টু 7x প্লাস 4 5x মাইনাস 3 মাইনাস 7। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা কত হয়ে যাবে 20, আচ্ছা একবার এলসিএমও করে দিচ্ছি, 5x মাইনাস 3, তাহলে 3 7 21x, 3 4 12 প্লাস 4 5 20x মাইনাস 3 4 12 বাই নিচেরটাও আমরা করে নিচ্ছি 5x মাইনাস 3 মানে হলো 35x প্লাস 20 মাইনাস 35x প্লাস 21। তো এখানে 12 12 কেটে যাচ্ছে, এখানে 35 35 কেটে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে কি পড়ে থাকছে 41x বাই 5x মাইনাস 3, আর এখানটায় তোমার পড়ে থাকছে উল্টে গেলে 5x মাইনাস 3 বাই 41। তাহলে এটা কেটে গেল, তাহলে 41x বাই 41 কেটে গেল, কি হয়ে গেল x পড়ে রইল। তো আমরা এটাকে তাহলে কি বলছি না, এখান থেকে তাহলে কি পেলে এফ কম্পোজ জি অফ এক্স, তাই তো, ইকুয়ালস টু এক্স পেলে, তাহলে বলতে পারি তাহলে ফর অল এক্স বিলংস টু আর মাইনাস 3/5। ঠিক আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি না, এটা ইজ ইকুয়াল টু আই অফ এ। ঠিক আছে, আই অফ এ বলতে পারি। তাহলে একটা হয়ে গেল, এবার সেকেন্ডটা আমরা করব। তাহলে এখান থেকে জি কম্পোজ এফ বের করতে বলেছে, তাহলে জি কম্পোজ এফ অফ এক্স, তাই তো, তার মানে আমরা এটাকে বলছি জি অফ এফ অফ এক্স। তার মানে জি এফ এক্স এর ভ্যালুটাকে তাহলে এখানে আমাকে বসিয়ে দিতে হবে, এফ এক্স এর ভ্যালু হয়ে গেল 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7। তাহলে এবার জি এর ভ্যালুতে এখানটায় বসাও, জি এর ভ্যালু দেওয়া রয়েছে 7, তাহলে 7 ইন্টু 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7। ঠিক আছে, প্লাস 4 বাই এটাকে তোমার নিচে কি দেওয়া আছে 5x মাইনাস 3, তাহলে 5x এর জায়গায় 3x প্লাস 4 5x মাইনাস 7, এটা মাইনাস দেওয়া রয়েছে 3। চলো ক্যালকুলেট করে নিই, তাহলে এখানে এলসিএম করে দিচ্ছি 5x মাইনাস 7, তাহলে 3 7 21x প্লাস 4 7 28 প্লাস 4 5 20x মাইনাস 4 7 28 বাই এখানটায় কি হয়ে যাবে নিচে 5x মাইনাস 7 করলে 15x 20 মাইনাস 15x প্লাস 21, তাহলে 15x কেটে গেল, 28 28 কেটে গেল, তারপর উপরে পড়ে রইল 41x বাই 5x মাইনাস 7, এটাকে উল্টে দিলে 5x মাইনাস 7 বাই 41 কেটে গেল, 41 41 কেটে গেল, কত পড়ে থাকলো x। তার মানে এটাকেও আমরা বলতে পারি যে জি কম্পোজ এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু এক্স, হ্যাঁ, যেখানে ফর অল এক্স তুমি বলতে পারো বিলংস টু আর মাইনাস 7/5। তো আমরা এখান থেকে কি বলতে পারি, এটা ইকুয়ালস টু আইবি। তো আমার এই জিনিসগুলো প্রমাণ হয়ে গেল। ওকে, তো এই ছিল তোমাদের চিত্রণ ও অপেক্ষকের 2B এসএনদের সলিউশন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। এবার বন্ধুদেরকে বলো তাদেরও যদি পছন্দ হয় অবশ্যই যেন তারা শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনটা অন করে রাখো পরের ভিডিওগুলোর আপডেটসের জন্য।